নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে যারা লোকসভায় জিতেছেন সেসব এমপিদেরকে তার বাড়িতে ডেকেছিলেন এবং যারা হেরেছেন তাদেরকেও ডেকেছেন। তাদের মধ্যে দেবাংশু ভট্টাচার্য অন্যতম। তাকে একটু ভর্ৎসনা করেন, বকাঝকা করেন এবং বলে যে আমি যখন প্রচারে বেরোতাম বা আমি ভোটে দাঁড়িয়েছিলাম তখন সকাল 7টার সময় বেরোতাম, তুমি সেখানে 12টায় বেরিয়েছো এবং ভোটের দিন তুমি নন্দীগ্রামে যাওনি। এটা স্ট্র্যাটেজিক্যালি ভুল হয়েছিল। মমতা ব্যানার্জির বক্তব্য অনুযায়ী এটা তার ভুল হয়েছিল পরিকল্পনায়। যাই হোক, যা হয়, স্যারের সামনে যেরকম স্টুডেন্টদের মনে অনেক কিছু বলার থাকলেও সে বলতে পারে না, পরবর্তীতে গিয়ে সে তার ক্ষোভের বহিঃপ্রকাশ করে। এখানেও তাই হয়েছে। দেবাংশু ভট্টাচার্য সামনে কিচ্ছু বলতে পারেনি মমতা ব্যানার্জির এবং পরবর্তীতে সে সোশ্যাল মিডিয়াতে একটি বড় পোস্ট করে, অনেক বড় লেখা লেখেন এবং তাতে তার লেখার বক্তব্যের নির্যাস যা ছিল সে হচ্ছে সকাল 6টায় প্রতিদিন ঘুম থেকে উঠতো এবং পাতক্রিয়া ছেড়ে ছাতুর শরবত খেয়ে সকাল 8টার সময় সে প্রচারে বেরিয়ে পড়তো, দুপুর 1টা পর্যন্ত প্রচার করতো, তারপর বাড়িতে আসতো, গা ধুয়ে খাওয়া দাওয়া করে আবার 3টায় বেরোতো, তারপর প্রচার শেষ হতো 9টায় এবং কোনোদিন সেটা 10টা থেকে 10:30টাও বাজতো। তারপর যখন ঘরে ফিরতো সেখানে আবার দলীয় কর্মীদের নিয়ে মিটিং হতো এবং সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে সেটা রাত্রি 2টোও বাজতো এবং তারপর ঘুমোতো, আবার পরের দিন সকাল 6টার সময় সে ঘুম থেকে উঠতো। তার মানে মমতা ব্যানার্জি প্রথম যে অভিযোগটা তার বিরুদ্ধে করেছিল সেটাকে সে নস্যাৎ করেছে। তারপরে সে বলেছে যে সেখানে অন্তর্ঘাত হয়েছে এবং টাকার প্রচুর পরিমাণ খেলা হয়েছে, সেই টাকার খেলাতে সে পেরে ওঠেনি এবং হারতে হয়েছে। তবে নন্দীগ্রামে কেন সেদিন যায়নি ভোটের দিন সেটার সদুত্তর সে দিতে পারেনি। আর নন্দীগ্রামে যাওয়া উচিত ছিল মমতা ব্যানার্জি বলেছেন, তার কারণ শুভেন্দু অধিকারী গোটা ভোটটাই পরিচালনা করেছেন নন্দীগ্রামে বসেই। তো সেখান থেকে এই কথাগুলো বলা। এবার দেবাংশুর মনে একটু ক্ষোভ হয়েছে। মমতা ব্যানার্জি অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাইকে বলে থাকেন সেভাবেই বলেছেন। তার মধ্যে দেবাংশু ভট্টাচার্য বয়সে সবার থেকেই ছোট ছিল, তাই একটু বকাঝকার সুরেই হয়তো বলেছেন। কিন্তু দেবাংশু তো এখন অনেকটা বড় হয়েছে, তারও প্রচার হয়েছে, তারও নাম ডাক হয়েছে কিছুটা, এর জন্য তার মনে একটু ঘা লেগেছে। তার মধ্যে হেরে এসছে, এর জন্য ক্ষতটা আরো বেশি ছিল, এখনো শুকোয়নি, সে ক্ষত টাটকাই রয়েছে। সেখান থেকে সে আরো বলে যে তার 83 কেজি ওয়েট ছিল সেটা 77 কেজি হয়ে যায়, 6 কেজি ঘেটে গেছে এই 2.5 মাসে। এত খাটাখাটনি করেছে সে, তার টিম, আইপ্যাকের টিম, বাকি বুথ কর্মীরা প্রত্যেকে মিলে 100%, 101% পর্যন্ত খাটাখাটনি করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফল ভালো হয়নি। এবং এর আগেও একবার বলেছিল যে অন্তর্ঘাতের জন্য দায়ী। তবে মমতা ব্যানার্জি যে কথাগুলো তাকে বলেছেন সেগুলো নিশ্চয়ই সেই জেলার থেকেই সে খবরটা পেয়েছে, এর জন্য দেবাংশুর আরো রাগ হতে পারে। এবার দেবাংশু পরবর্তীতে যেটা বলেছে তার মনে হয়েছে তাকে একটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যখন সে গেছে প্রথম। আর এটা স্বাভাবিক ঘটনা, কারণ বিজেপি বা বিরোধী দলের সব থেকে মানে হাই ভোল্টেজ যেই মুখগুলো ছিল তাদের মধ্যে একজন শুভেন্দু অধিকারী, তার ডেরাতে গিয়ে দেবাংশুকে দেওয়া হয়েছে এবং বিজেপির সব থেকে হেভিওয়েট ক্যান্ডিডেটকে সেখানে লড়ানো হচ্ছে। আর সব থেকে সিকিউর সিট বলেই সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করানো হয়েছিল। সেখান থেকে সত্যি সেটা অগ্নিকুণ্ডই ছিল। তো খুব তাড়াতাড়ি তো দেবাংশু মমতা ব্যানার্জির উপর রাগ করার কথা না, কেননা হিন্দুস্তান টাইমসের একটি সাক্ষাৎকারে সে বলেছিল যে মমতা ব্যানার্জি যদি মা কালী হয় তাহলে দেবাংশু রামকৃষ্ণ। তো রামকৃষ্ণদেব তো কখনো মা কালীর উপর খেপতে পারে না, তো সেক্ষেত্রে দেবাংশুরও খেপা উচিত নয় মমতা ব্যানার্জির ক্ষেত্রে। হ্যাঁ, এবার এই অগ্নিকুণ্ডে পড়ে তারপর হেরে গিয়ে যদি কোনো কারণে মনে হয় যে তাকে স্যাক্রিফাইস করা হয়েছে এত একটা কঠিন প্রার্থীর এগেনস্টে, বা এরকম একটা শক্ত ঘাঁটিতে না দিয়ে তাকে অন্য কোথাও দেওয়া যেতে পারতো, তাহলে সে জিতে আসতো, তাকে ইচ্ছাকৃত এটা করা হলো, তাহলে সেখানে আর একটা পর্ব হতে পারে যদি এটা তার মনে হয়। তার পরবর্তী বক্তব্য এরকম ছিল যে এই রাজনৈতিক নদীতে গিয়ে কোথায় সে পড়বে, কোন মোহনায় গিয়ে মিশবে সে জানে না, তবে এখনো পর্যন্ত তার নৌকো খোয়া গেছে এবং সে ভেসে বেড়াচ্ছে এই বিরাট সমুদ্র বা জলাধারের মাঝে। এবার প্রশ্ন হচ্ছে, দেবাংশু ভট্টাচার্য 2021-এও এক্সপেক্ট করেছিল বা রাজনৈতিক মহল থেকে অনেকের মতামত ছিল যে তাকে দাঁড় করানো হবে ভোটে, সেটা দাঁড় করানো হয়নি এবং পরবর্তীতে যখন আবার লোকসভাতে দাঁড় করানো হলো, সব থেকে কঠিন সিটগুলোর মধ্যে যখন দাঁড় করানো হলো তখন তার এটা মনে হতেই পারে যে তাকে স্যাক্রিফাইস করা হলো বা তাকে বলিদান দেওয়া হলো। এটা কেন হয়েছে এটা নিয়ে আমি আবারও বলছি আরো একটা পর্ব হতে পারে। দেবাংশু যে অন্তর্ঘাত বা যেসব কথাগুলো বলেছে বা যেগুলো তার মনে হয়েছে এর জন্য তারা ভোটে হেরে গেছে, তাহলে দেবাংশু ভট্টাচার্য আরো একটি সাক্ষাৎকারে একবার বলেছিল যে সে তমলুককে ডায়মন্ড হারবার বানাতে চায়। মানে এমন ভাবে রাজনৈতিক ভাবে তাকে উঠিয়ে আনা হবে বা তৃণমূল এমন একটা শক্তিশালী জায়গায় অবস্থান করবে যে পরবর্তীতে আগামী যে লোকসভা হবে বা পরবর্তী 5 বছরের পর সেখানে বিজেপির কোনো ক্যান্ডিডেটকে দেখা যাবে না, বা দাঁড় করালেও জানে যে হেরে যাবে, সেখান থেকে নিজে হেরে গেছে। এবার তাহলে দেবাংশু যখন তার প্রমাণ করারও ব্যাপার আছে এবং সে এই মুহূর্তে বুঝতে পারছে না তার রাজনৈতিক ভবিষ্যৎ কি বা কি করতে চলেছে, আমার মনে হয় তার উচিত তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা যে 5 বছরের জন্য তাকে দিয়ে দেওয়া হোক তমলুকটা। সে এই কয়দিন ওখানে থেকেছে, ওখানকার মানুষের সাথে মিশেছে, আর লোকসভা মানে কেবলমাত্র একটি বিধানসভা না, 7টা বিধানসভায় সে ঘুরেছে। নন্দীগ্রাম, ময়না, হলদিয়া যেখানে বিজেপি
স্ট্রং আছে বা শক্তিশালী ছিল সেসব জায়গাতেও ঘুরেছে। তো তার উচিত এই মুহূর্তে যে ৫ বছরের জন্য সে নিয়ে নিক বা সে এটার দায়িত্বে থাকুক। তারপরে তার পরবর্তী ৫ বছরে যদি সে আবার লোকসভাতে দাঁড়ায় তমলুক থেকে, তখন যদি সে জিতে যায় তাহলে আর কিছু বলার নেই। তাহলে রাজনৈতিকভাবে অন্তর্ঘাত হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এইসব প্রশ্ন আর আসবে না। তার কারণটা সে তার তখন মানে তার কাছে বলারও কিছু নেই এবং দলও তাকে সবকিছু দিয়ে দিয়েছে যে ৫ বছর তোমার হাতে দিলাম, তুমি তোমার মতো দেখে নিলে এবং সেও মেনে নিল, হ্যাঁ আমি আমার মতো দেখে নিয়েছি, আমি দাঁড়াবো, পরবর্তীতে আমি দেখে নিই কি হয়। তাহলে তার রেজাল্ট বা তার ফলাফল তার নিজের হাতেই থাকবে অনেকটা। এটা এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য করতে পারে। আর তার সাথে আরো একটি বিষয়, মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি আরেকটি দান বা চাল খেলেছিল, সেটা হচ্ছে অনেকটা ওই উত্তরপ্রদেশের স্মৃতি ইরানির বিরুদ্ধে যেরকম কিশোরীলাল শর্মাকে দাঁড় করানো হয়েছিল, অনেকটা সেরকম। যে দেবাংশু দাঁড়ালো, বিজেপির সব থেকে হেভিওয়েট ক্যান্ডিডেটকে বিজেপির সব থেকে শক্ত ঘাঁটির থেকে হারিয়ে দিল। তাহলে এটা বোঝা যাবে যে শুভেন্দু অধিকারীর কাছে একটা বার্তা চলে যাবে যে আগের বারে যে 2021-এর যে রেজাল্টটা হয়েছে ওটা একটা ফ্লুক ছিল। মমতা ব্যানার্জির ধারে কাছেও শুভেন্দু অধিকারী নেই, তার কোনো যোগ্যতাই নেই। যেরকম রাহুল গান্ধী ওখানে করেছে যে আমার কি দরকার আছে, আমার যে সব থেকে কাছের লোক, আমার বাবার যে পিএ ছিল সে তোমাকে হারিয়ে দিয়েছে। যাকে বিজেপি চাপরাশি বলে কটাক্ষ করতো সেই তাদের সব থেকে হেভিওয়েট মহিলা ক্যান্ডিডেটকে হারিয়ে দিয়েছে বা মন্ত্রীকে হারিয়ে দিয়েছে। সেখান থেকে এরকম একটা বার্তা ছিল। তার কারণটা হচ্ছে যুদ্ধটা তো কেবলমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা দেবাংশুর মধ্যে ছিল না, রাজনৈতিক লড়াইটা সেটা ছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী। তো সেখান থেকেও এটা একটা বার্তা ছিল যে ওদের জন্য দেবাংশুই ঠিক আছে, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তো অনেক পরের ব্যাপার। সেই জায়গাটাও একটা রাজনৈতিক চাল ছিল। যাই হোক, সেখানে সফল হয়নি। এবার দেবাংশুর থেকে আমরা চলে আসি শুভেন্দু অধিকারী। আপনারা জানেন ইতিমধ্যেই যে সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, আর বিজেপির দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি আর রাজ্য সভাপতি থাকবেন না, মানে ওয়ান ম্যান ওয়ান পোস্ট। এবার তাহলে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে? শুভেন্দু অধিকারী যার থাবাতে দেবাংশুর এই অবস্থা, নাজেহাল অবস্থা হয়ে গেছে, শুভেন্দু অধিকারী বর্তমান রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি বা ভবিষ্যৎ কি হয়ে আছে বা কি হতে পারে? শুভেন্দু অধিকারী দিনের শেষে যেটাকে অধিকারী গড় বলা হয়, সেখানে তার 2টা সিট সে জেতাতে সক্ষম হয়েছে। কিন্তু আবার এটাও ঠিক, সেও একটা রাজনৈতিক সাক্ষাৎকারে বলেছিল যে 2021-এর বিধানসভার আগে সে সবে এসেছিল, তখন সেভাবে সেটা মানে সে তৈরি করতে পারেনি। 2024 পর্যন্ত সে অনেকটা সময় পেয়েছে এবং সে খুব আত্মবিশ্বাসী ছিল, সে সেটা তৈরি করেছে, আবার সেভাবেই ভোট হচ্ছে। তবে রেজাল্ট পরে দেখা যাচ্ছে যে বিজেপি ভরাডুবি হয়েছে। 2019-এ এটা 18টা সিট পেয়েছিল, 2024-এ সেটা 12তে এসে দাঁড়ায়। তো 6টা সিট আরো তারা লস করেছে, ক্ষতি হয়েছে তাদের। সেখান থেকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি? দেখুন, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল তার একটা মনোবাসনা বলতে পারেন, বা তার হয়তো এই ইচ্ছাটা হওয়াটাও স্বাভাবিক যে মমতা ব্যানার্জির পরবর্তীতে যোগ্য উত্তরসূরি তিনি। তার কারণ মমতা ব্যানার্জি মাদার তৃণমূল কংগ্রেস করতেন এবং শুভেন্দু অধিকারী যুব করতেন, মাদারের পরেই উইংস হিসেবে যুব আসে। হঠাৎ করে ওখানে যুবা নামে একটি মঞ্চ তৈরি করে দেওয়া হয় এবং তার কোনো কাজ ছিল না, একটাই কাজ ছিল অভিষেক ব্যানার্জিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দেওয়া, এবং সেটা দেওয়া হয়। আর আপনারা জানেন পরবর্তী যুব এবং যুবাকে এক করে দেওয়া হয়। শুভেন্দু অধিকারী তখন থেকেই মানসিক দূরত্ব তৈরি হয়, এটা আকাশ ভেঙে পড়েছিল শুভেন্দুর কাছে। কারণ শুভেন্দু অধিকারী জানতেন বাকি যেসব নেতারা রয়েছে তাদেরকে তার যা ক্যালিবার রয়েছে সে ফুট আউট করে দেবে, কিন্তু এই জায়গাটা তার আকাশ ভেঙে পড়ে। তার কারণে মমতা ব্যানার্জি প্রচ্ছন্ন ব্যাকআপ ছিল অভিষেক ব্যানার্জির পিছনে। সেখান থেকে যে মানসিক দূরত্ব তৈরি হয় তারপরের থেকেই এই বিজেপিতে আসা। তো বিজেপিতেও যখন সে আসে নিশ্চয়ই একটা রাজনৈতিক উদ্দেশ্যে আসে এবং সেটা পশ্চিমবঙ্গে সর্বে সর্বা হওয়া। এই মুহূর্তে যদি আপনারা ধরেন তাহলে সেই বিরোধী দলনেতা রয়েছে। তো বিধানসভায় উল্টো পাশে সরকারি পক্ষের যিনি মুখ্যমন্ত্রী থাকে আর বিরোধী দলের যিনি নেতা থাকে, দুজন প্রায় সমপর্যায়ে, তার মানে ওনার বিপরীতে এটাই মুখ। সেক্ষেত্রে থেকে এখনো বিজেপিতে শুভেন্দু অধিকারী হিট। কিন্তু এই রেজাল্টের পর কি হবে? তার কারণে সব থেকে সফল রেজাল্ট গুলো যারা করেছে তাদের মধ্যে একজন দিলীপ ঘোষ। আর শুভেন্দু অধিকারীকে যার বড় নেতা করার দায়িত্ব ছিল বা রাজনৈতিকভাবে যার ব্যাকআপ দেওয়ার কথা ছিল, এই গুজরাট আর উত্তরপ্রদেশের লবির চক্করে সেও এখন অনেকটা পিছিয়ে গেছে। সে এখন 3rd পজিশনে চলে এসছে, অমিত শাহ। তাহলে এই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী ভবিষ্যৎ কি হতে পারে? আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরএসএস যদি মঞ্চে অবতীর্ণ হয় বা ময়দানে নামে, তাহলে তার সব থেকে ভালো ছাত্র বা ভালো শিষ্যর নাম দিলীপ ঘোষ। আর রেজাল্ট যখন খারাপ হয়েছে আপনারা দেখেছেন, দিলীপ ঘোষ থেকে লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খা প্রত্যেকে দলের প্রকাশ্যে সমালোচনা করেছে। আর এক্ষেত্রে অনেকেই শুভেন্দু বিরোধী, সৌমিত্র খা পুরোপুরি না হলো অনেকটা। তো সেখান থেকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে? আমার মনে হয় বিরোধী দলনেতা হিসাবে সে যখন আসে তাকে সেখানেই রাখা হবে। কিন্তু দিলীপ ঘোষকে যদি করা হয় তাহলে মতাদর্শগত জায়গা থেকে এবং দৃষ্টিভঙ্গি থেকে যেই যত বড় পার্থক্যটা বা গ্যাপটা হয়ে যাবে, সেই গ্যাপটা কি করে পূরণ হবে? তার মধ্যে মোদি হাওয়া তো নেই। তাহলে 2026-এর লক্ষ্যে কারা কারা মাঠে অবতীর্ণ হবে বা তাকে সামনে রেখে করা হবে?
এবার দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বাদ দিয়ে যদি অন্য কাউকে করা হয়, সেক্ষেত্রেও একটা কঠিন চ্যালেঞ্জের সামনে তাদেরকে পড়তে হবে। তার কারণ 2018-র পরে 2019-এর রেজাল্টের আগে তার মাঝখানে বিজেপি কর্মীদের হয়ে যেভাবে ব্যাটিং করেছিল দিলীপ ঘোষ, তার জন্য তাদের মনোবল অনেক হাই ছিল, তুঙ্গে ছিল। শুভেন্দু অধিকারীরও মুখ দারুণ চলে, সেও হুমড়ি তামড়ি প্রচুর দেখায়। তো এই সময় এরকম মুখ চলা একটা ডাকাবুকো রাজনৈতিক নেতার খুব দরকার বিজেপি, যাতে এই মানুষগুলো বসে না যায়। কারণ এটা খুব সাদামাটা চোখে প্রত্যেকটা বিজেপির কর্মীর কাছে এটা পরিষ্কার যে মোদির হাওয়া আগের মতো নেই। মোদি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাকে জোট সরকার করতে হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে 18টা সিটের জায়গায় 12টায় চলে এসছে, তারা তো ভরাডুবি হয়েছে। এরপর তাদের মোটিভেশন ধরে রাখার মতো বা তাদেরকে চাগিয়ে রাখার মতো একজন রাজনৈতিক নেতার খুব দরকার, এবং এতে দুজনই পারদর্শী, একটা দিলীপ ঘোষ, একটা শুভেন্দু অধিকারী। তো সেখান থেকে কি হতে পারে? একটা কন্ট্রাক্ট তো প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে একটা নেতার হয়, যখন সেই নেতাকে ভাঙিয়ে আনা হয় আরেক দল থেকে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর সাথে কি পরামর্শ হয়েছে বা কি কন্ট্যাক্ট হয়েছে, এটা তো ভবিষ্যতের রাজনৈতিক গতি প্রকৃতি এবং তার আসন পাওয়া নিয়েই বোঝা যাবে, তার পথগুলো দেখলেই বোঝা যাবে। কিন্তু দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগত মতামত, এত তাড়াতাড়ি দল স্যাক্রিফাইস করবে না, বিশেষ করে এই পরিস্থিতিতে। তার কারণ এই পরিস্থিতিতে বিজেপি একক দক্ষতায় কোনো জায়গায় এগোতে পারবে না বাংলাতে। যেই সংগঠন আছে তাকে ধরে রাখা এবং তার সাথে আরএসএস এর ব্যাকআপ যদি লাগে, তাহলে দিলীপ ঘোষই একমাত্র ভরসা। তো আমার মনে হয় দিলীপ ঘোষ একটা বড়সড় আসন পেতে চলেছে, তবে অবশ্যই ভোট লড়া হবে শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।